আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা সিভিল ডিপার্টমেন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সার্ভেইং 1 এর চ্যাপ্টার 7 শিকল জরিপের নকশা এবং ক্ষেত্রফল নিরূপণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। জায়গার ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ এই অধ্যায়ের দুইটা অংশ, শিকল জরিপের নকশা সম্পর্কে একটু আলোচনা আর ক্ষেত্রফল নিরূপণের পদ্ধতি। তো শিকল জরিপের নকশা সম্পর্কিত যে আলোচনাটা, এই বেসিক আলোচনাটা তুমি বই থেকে দেখলে বুঝতে পারবা। তবে ক্ষেত্রফল নিরূপণের জন্য পদ্ধতিটা কি কি পদ্ধতি প্রয়োগ করলে তুমি ক্ষেত্রফল সহজে নির্ণয় করতে পারবা। তো এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই টপিক থেকেই তোমাদের মাস্ট বি অঙ্ক আসবে পরীক্ষায়। ক্ষেত্রফল নিরূপণ পদ্ধতি থেকে বোর্ড এক্সাম গুলাতে প্রতিবেলায় তোমার একটা করে এক অঙ্ক থাকে। তো আমরা হচ্ছে আজকের ক্লাসটাতে শুধু বেসিক আলোচনা করব যে কিভাবে তুমি ক্ষেত্রফল কোন একটা জায়গায় ক্ষেত্রফল নির্ণয় করবা বা কোন সূত্র প্রয়োগ করলে তোমার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। চলো আমরা দেখি। তো ক্ষেত্রফল নিরূপণের পদ্ধতি হচ্ছে দুইটা। প্রধানত কিভাবে করতে পারবা, সরাসরি ফিল্ড নোট হতে আর নকশা হতে। তাহলে তুমি যখন ক্ষেত্রফল নির্ণয় করতে চাইবা তোমাকে দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারবা তুমি। একটা হচ্ছে কি সরাসরি ফিল্ড নোট, তুমি একটা জায়গায় বিল্ডিং স্থাপন করবা, তাহলে আগে কি করতে হবে, সার্ভে করতে হবে। তো সার্ভে করার মাধ্যমে বিভিন্ন জায়গায় তুমি কি নিছো, বিভিন্ন স্টেশন চিহ্নিত করে রাখছো। তো এটা হচ্ছে ফিল্ডে তুমি কি করছো, ফিল্ডে যায় সরাসরি কি করছো, নোট করছো। আরেকটা হচ্ছে নকশা হতে, এই নকশার ভিত্তিটি হচ্ছে অনেক বড়, নকশা থেকে কাজটা খুব জটিল হয়। তো আমাদের বইয়ে শুধু সরাসরি ফিল্ড নোট থেকে কিভাবে তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা এই পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে। তো সরাসরি ফিল্ড নোট থেকে তুমি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, তোমাকে চারটা পদ্ধতি প্রয়োগ করতে হবে। কয়টা? চারটা। দেখো, পুরো ক্ষেত্রকে ত্রিভুজ কাঠামোয় বিভক্ত করে তুমি চারটা পদ্ধতির সাহায্যে নির্ণয় করতে পারবা। প্রথম যে পদ্ধতিটা, পুরো ক্ষেত্রটাকে তুমি যেই জায়গায় ক্ষেত্রফল নির্ণয় করতেছ ওই পুরো ক্ষেত্রকে ত্রিভুজ কাঠামোতে কি করতে হবে, বিভক্ত করতে হবে, এর মাধ্যমে করতে পারবা। দ্বিতীয় নাম্বার যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মাধ্যমে তুমি কি করবা, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। 3 নাম্বার স্থানাঙ্কের মাধ্যমে করতে পারবা। আর 4 নাম্বার যে ইম্পর্টেন্ট বিষয়টা, ভিত্তিরেখার সাহায্যে তুমি অপশন নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। তো আমাদের বইয়ে মানে এই সেমিস্টারে তোমার শুধু পুরো ক্ষেত্রকে ত্রিভুজ কাঠামো বিভক্ত করে আর হচ্ছে কি তোমার ভিত্তিরেখার সাথে কি অপশন নিয়ে, তো এই দুইটা টপিক নিয়ে আলোচনা করা আছে। তো এখানে দেখো যে এইখান থেকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসে, কিন্তু তোমার ভিত্তিরেখার সাথে অপশন নিয়ে এই জায়গাটা থেকে সবসময় কি আছে, রচনামূলক প্রশ্নগুলো আছে, রচনামূলক অঙ্কগুলো কি এই জায়গাটা থেকে আছে। তো এবার হচ্ছে কি এই ভিত্তিরেখার সাথে অপশন নিয়ে তুমি যে ক্ষেত্রফল নির্ণয় করবা, এখানে আবার চারটা পদ্ধতি আমাকে জানতে হবে। চারটা পদ্ধতি সম্পর্কে তুমি যদি ধারণা রাখো, তাহলে তুমি কি করতে পারবা, ভিত্তিরেখার সাথে অপশন নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। চারটা পদ্ধতি কি কি হইতে পারে? প্রথম যে পদ্ধতিটা আমি বলবো মধ্যকটিপ নিয়ম। 2 নম্বর নিয়মটা হচ্ছে গড়কটি নিয়ম, ট্রপিজয়েডাল নিয়ম, সিমসনের 1/3 নিয়ম। তো এখান থেকে আমাদের এই চারটা তোমার নিয়ম খুব ভালোভাবে জানতে হবে, এদের সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। দেন তুমি হচ্ছে কি করতে পারবা, এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে পারবা। পুরো ক্ষেত্রটাকে তুমি যে ত্রিভুজ কাঠামোয় বিভক্ত করবা, বিভক্ত করে তুমি ক্ষেত্রফলটা নির্ণয় করবা। চলো আমরা দেখি চিত্রের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছ একটা তোমার, তো এখানে দেখতে পাচ্ছ তুমি যে এখানে একটা এরিয়া দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এই এরিয়ার কি নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করব। কিসের সাহায্যে? পুরো ক্ষেত্রটাকে আমি কি করব, ত্রিভুজে বিভক্ত করব। তো এখানে প্রথমত কি করা যায় দেখো, আমি এগুলাকে যোগ করে দিলাম। তো এখানে দেখা যাচ্ছে আমাদের তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? 3টা। তো এখানে প্রথম যে ত্রিভুজটা এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। কিভাবে বুঝলাম? দেখো এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সমকোণী। আর এখানে এটা হচ্ছে তোমার ধরো এই বাহুটা এ, এটা হচ্ছে বি, আর এটা সি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তো এখানে দেখতে পাচ্ছ তুমি তিনটা ত্রিভুজ, একটা হচ্ছে সমকোণী, একটা তোমার হচ্ছে কি এটা বিষমবাহু। তো এই ক্ষেত্রে কি হবে, তুমি এই ফার্স্ট যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রফল নির্ণয় করবা, আর শেষে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রফল নির্ণয় করবা। কিন্তু মাঝে দেখো যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, তাহলে মাঝের ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করতে হবে না, তোমার মাঝের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার প্রয়োজন নেই। এটা নিয়ম আমাদের, যে পুরো ক্ষেত্রকে ত্রিভুজ কাঠামো বিভক্ত করে তুমি যে ক্ষেত্রফল নির্ণয় করবা, এই নিয়মটা কি, যে মাঝের ক্ষেত্রফল কি ধরা হবে না, এখানে মাঝের বাহুগুলোকে ধরা
হবে না, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথমে একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে 1 নম্বর ত্রিভুজটা কি আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে ভূমি আর ইন্টু উচ্চতা হচ্ছে কিউ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটা পাচ্ছ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা কি আমাদের বিষমবাহু ত্রিভুজ, মাঝের ত্রিভুজ তো লাগবে না, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে কি বিষমবাহু। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এখানে বাহু কি এ বি সি, তাহলে হচ্ছে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে। এটা হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, কার জন্য? বিষমবাহুর জন্য। তো এখানে এস কি, এস টা হচ্ছে আমরা জানি এস টা হচ্ছে অর্ধ পরিসীমা, এস টা কি অর্ধ পরিসীমা। তাহলে তুমি যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছ এর কি নির্ণয় করতে হবে? অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা কিভাবে পাবা? যে বাহুগুলোকে যোগ করে দিবা। কয়টা বাহু? 1 2 3, তাহলে হচ্ছে এ বি আর হচ্ছে সি হচ্ছে বাহু ছিল, এদেরকে যোগ করলাম, 2 দিয়ে কি দিব? ভাগ। তাহলে বাহুগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমি পাচ্ছি অর্ধ পরিসীমা এস এর মান। এস এর মানটা যদি আমি এখানে বসাই তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পাই যাচ্ছি। আর তোমার 1 নম্বর ত্রিভুজের জন্য ছিল হচ্ছে কি সমকোণী, ওই জন্য কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 2 নম্বরের জন্য এই ত্রিভুজের সূত্র, এই সূত্র বসাইলে তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাই যাচ্ছ। আর তুমি যখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা তাহলে পুরা এরিয়ার ক্ষেত্রফল কি অটোমেটিক বের হয়ে আসতেছে। তাহলে এটা ছিল আমাদের কি পুরো ক্ষেত্রকে ত্রিভুজ কাঠামোতে বিভক্ত করে। তো এই টাইপের প্রশ্ন তোমার হচ্ছে বইয়ে পরীক্ষাগুলোতে আসে না। তো আমাদের সব থেকে প্রশ্ন আসে ভিত্তিরেখার সাথে অফসেট নিয়ে কিভাবে তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা। তাহলে আমাদের এবার আলোচনা বিষয়টা কি, যে ভিত্তিরেখার সাথে অফসেট নিয়ে আমরা কিভাবে কি করতে পারি, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা দেখলাম যে 4টা নিয়মে করতে পারি। এই 4টা নিয়ম সম্পর্কে, সূত্র সম্পর্কে আমরা জানবো এখন। তাহলে 1 নম্বর নিয়মটা ছিল আমাদের কি মধ্যকোটি, মধ্যকোটি নিয়ম, মধ্যকোটি নিয়ম। তো মধ্যকোটি নিয়মটা কি? তো মধ্যকোটি নিয়মটা জানার আগে আমাদের জানতে হবে যে কোটি বিষয়টা কি। জানতে হবে না কোটি বিষয়টা কি? তো ধরো একটা জমি তুমি পরিমাপ করবা, তো জমির এক প্রান্ত হচ্ছে তোমার, এক প্রান্ত হচ্ছে তোমার, এক সাইড হচ্ছে তোমার হচ্ছে সমান্তরাল, আর অপর সাইড হচ্ছে তোমার, অপর সাইডটা একটু বাঁকানো এলোমেলো, অপর সাইডটা হচ্ছে কি একটু বাঁকা। জমি হচ্ছে তোমার কি দেখতেছো একটা প্রান্ত হচ্ছে সমান্তরাল, অপর সাইডটা কি একটু বাঁকা। তো এখন কি করবা, যে কোটি বিষয়টা কি? কোটি হচ্ছে তুমি সরলরেখা থেকে, নিচের যে সরলরেখা এটাকে ভিত্তি রেখাও বলা যাবে, এই ভিত্তি রেখা থেকে তুমি লম্ব টানবা। কি টানবা? লম্ব। কিছু কিছু জায়গা পরপর কি টানতেছো? লম্ব টানতেছো। এই যে লম্ব টানলা না, এই লম্বগুলাকে বলা হচ্ছে কি কোটি। এই লম্বগুলাকে বলা হচ্ছে আমাদের কোটি। তাহলে তুমি এই যে ভিত্তি রেখা থেকে তো উপরে যে বাঁকা রেখাটা বা বক্ররেখাতে তুমি যে লম্ব টানলা, এলোমেলো রেখায় যে লম্ব টানলা, এই লম্বটাকেই বলা হচ্ছে আমাদের কি কোটি। তাহলে এই দূরত্বটাকে কি বলা হবে? কোটি। তাহলে কোটি বিষয়টা বুঝলাম। এটা হচ্ছে আমাদের কি মধ্যকোটি নিয়মটা দিয়ে তুমি কিভাবে জমির ক্ষেত্রফল বা কোনো একটা এরিয়ার ক্ষেত্রফল নিরূপণ করবা, নির্ণয় করবা। তো দেখো যে এরিয়াটা কি হবে, যে এক প্রান্ত কি থাকবে সমান্তরাল ধরে, অপর প্রান্তটা একটু যদি বাঁকা হয়, ধরো এরকম হইলো, তো কি হবে, যে ধরো এখানে কয়েকটা অংশ আছে, এটাকে আমি প্রথম অংশ ধরলাম, এটাকে দুইটা তিনটা অংশ ভাগ করে নিতে পারো তুমি। তো এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা কি তৃতীয় অংশ। তো মধ্যকোটি মানে কি হবে, কোটিগুলো থাকবে কোন একটা অংশ ভাগ করে নিছো ওর মাঝ বরাবর। কোন একটা অংশ তুমি যদি ভাগ করে নাও ওর মধ্য জায়গায়, তাহলে ধরো এই অংশটার মধ্যে এইটা মাঝখানে আমি নিলাম কোটি। তাহলে এখানে এটা কি হবে, লম্ব টানলেই তো কোটি হয়ে যাচ্ছে, এখানে কি হবে কোটি। তাহলে এই কোটির নাম দিলাম আমি হচ্ছে O1, এটার নাম দিলাম হচ্ছে আমি O2, এখানে নাম দিলাম আমি O3। ঠিক আছে, তাহলে আমি কোটিগুলা পাই গেলাম। এখন কথা হচ্ছে যে এই জায়গায় আমাদের কি নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো মধ্যকোটি নিয়ম অনুযায়ী তুমি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাহলে সূত্রটা হচ্ছে যে ক্ষেত্রফল A ইকুয়াল কি লেখা যাবে, যে এখানে তোমার এই জায়গার মধ্যে যতগুলো কোটি থাকবে, মানে অংশগুলোর মধ্যে যে কোটি নিছো তুমি, যতগুলো কোটি থাকবে এদের কি করবা, যোগ করবা। সব কোটির কি হচ্ছে যোগ। এইভাবে চলতে থাকবে কত, ও প্লাস ও এন পর্যন্ত। কতগুলো কোটি? ও এন, কোনো হিসাব নাই এটার, মানে অসীম পর্যন্ত যাইতে পারবে। তো এখানে চলতে থাকবে ও এন পর্যন্ত। তোমার এরিয়া যত বাড়বে কোটির সংখ্যা বাড়বে, ইনটু হচ্ছে দূরত্ব। দূরত্বকে কি দ্বারা প্রকাশ করি আমরা? ডি। এই দূরত্বটা কি ভাইয়া?
এই ডি এর মানটা কিভাবে বসাবা, এই যে তোমার কোটি দেখতে পাচ্ছ না, এই প্রথম কোটি দ্বিতীয় কোটির মাঝে দূরত্ব, আবার দ্বিতীয় কোটি তৃতীয় কোটির মাঝে যে দূরত্ব, এই দূরত্বটাকে হচ্ছে কি ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এই এরিয়াটা কি হচ্ছে আমাদের ডি, এই এরিয়াটা কি হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র তুমি যদি মধ্যকটির জন্য ফেলায় দাও তাহলে কি করতে পারবা, ক্ষেত্রফলটা নিরূপণ চলে আসবে, তোমার হচ্ছে ক্ষেত্রফলটা চলে আসবে। তো এরপরে দেখো যে আমরা কি করবো, 2 নম্বর ছিল আমাদের গড় কোটি নিয়ম। গড় কোটি নিয়ম। তো এই গড় কোটি নিয়মের ক্ষেত্রে কি হয়, তোমার কথা শুনে মনে হচ্ছে না যে কি গড়, গড় মানে কি করতে হবে, গড় করতে হবে, তাই না? গড় কোটির নিয়ম মানে কি গড় করতে হবে। তাহলে এই চিত্রটা একটু পরিবর্তন হবে গড় কোটির ক্ষেত্রে। তো আমরা কি করতেছিলাম যে মধ্য কোটির জন্য তোমার কোটিগুলো নিচ্ছিলাম কোথায়, কোনো অংশে মধ্যবিন্দুতে, এবার কোনো নির্দিষ্ট অংশ থাকতেছে না। তো এইবার কি হবে, তোমার মধ্য না, এ হচ্ছে কোটি যে নিছ, কোটির কি নেই, কোনো মধ্যবিন্দুকে কোন নির্দিষ্ট মানে সত্য নাই যে তোমাকে মধ্যে নিতে হবে। তাহলে ধরো এখানে 2 নম্বর কোটি, এটা হচ্ছে 3 নম্বর কোটি। তো এখানে দেখো যে এখানে কোটির সঙ্গে কয়টা দেখা যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা আর একটা কি আমাদের পাঁচটা। তাহলে এখানে কোটি দেখতে পাচ্ছি আমি পাঁচটা, কিন্তু দেখো এখানে ভাগ সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে এই ক্ষেত্রটাকে, এটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি যে কোটিগুলা পাইলাম কয়টা, পাঁচটা পাইছি আমি কোটি, কোটির সংখ্যা পাইছি কয়টা, পাঁচটা। কিন্তু দেখো যখন তুমি এটাকে ভাগ করছো কোটি দিয়ে, কয়টা ভাগ পাইছো, 1 2 3 4, চারটা পাইছি ভাগ আর পাঁচটা পাইছি কি কোটি। এখন তুমি কি করবা, ক্ষেত্রফল নির্ণয় করবা। তো আমি তোমাকে বলেছি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে এ ইকুয়াল, যে তোমার কোটিগুলো আছে এদের যোগফল 1 প্লাস O2 প্লাস O3 প্লাস O4 প্লাস ডট 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 O n মাইনাস 1 ডট 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 প্লাস O n মাইনাস 1। তোমাকে আরেকটা কাজ করতে হবে, ডিভাইডেড। গড় মানে কি, গড় মানে কি, ধরো তোমাকে বলছে যে তোমার বন্ধু তোমার আর কয়েকজনকে মিলে 5 জনের ওজন দেওয়া আছে, তাহলে তোমার হচ্ছে 50 কেজি, তোমার বন্ধু 60, তারপরে হচ্ছে দেখো আরেকজন তোমার বান্ধবীর ধরো 70 কেজি, ওরা একটু মোটা টাইপেরই হয়। তো তারপর হচ্ছে দেখো তোমার আরেকটা ফ্রেন্ডের ও হচ্ছে 80 কেজি। তাহলে কয়টা পেলাম, ধরো চারটা, চারটা বন্ধু বান্ধবী এদের কি আছে ওজন দেওয়া আছে। তুমি এটা যদি গড় করতে চাও কি করবা, এদের সবগুলো কি করে দিবা, ওজনগুলা যোগ করে দিয়ে যেটা তোমার কি আছে, যা যতজনকে তুমি ওজন হিসাব করতেছো ওইটা দিয়ে ভাগ দিবা, কয়জন, 4 জন, 4 দিয়ে দিলে কি ভাগ। তাহলে এটা বলা হবে যে উপাত্তের যোগফল আর উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়, গড়। তো এখানে দেখো আমাদের সেম কয়টা কোটি আছে বলো তো, এখানে কোটি ছিল ভাই কয়টা, পাঁচটা, কিন্তু ভাগ সংখ্যা কয়টা ছিল বলো তো, কয়জনের মাঝে তুমি কোটিগুলো ভাগ করছো, চারটা, ভাগ সংখ্যা ছিল কয়টা, চারটা। তাহলে ভাগ সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, কি দ্বারা, এন দ্বারা, এন দ্বারা প্রকাশ করা হচ্ছে কি ভাগ সংখ্যা। দেখো ভাগ সংখ্যা যদি কম ছিল তাহলে আমাদের কি দিতে হবে, একটা বাড়ি দিতে হবে না, কারণ তুমি নির্ণয় করতেছো কয়টার জন্য, পাঁচটার জন্য, পাঁচটা অফসেটের জন্য নির্ণয় করতেছো। তাহলে তুমি যদি ভাগ সংখ্যা দিয়ে ভাগ দাও, এন দিয়ে ভাগ দাও, তাহলে কি হবে না। তাহলে পাঁচটার জন্য যদি নির্ণয় করতেছো তোমাকে পাঁচটার জন্যই কি দিতে হবে, 5 জন 5 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে দেখো আমি বলছি এগুলো কি সংখ্যা, ভাগ সংখ্যা, 1 2 3 4, চারটা ভাগ সংখ্যা, তাহলে একটা কি নিতে হবে, বেশি নিতে হবে। কেন, কারণ অফসেট কি হচ্ছে, একটা বেশি হচ্ছে। অফসেট ছিল 5টা, ভাগ সংখ্যা ছিল কয়টা, 4টা। তাহলে 5টা বানাইতে গেলে কি করতে হবে, 1 দিতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে কি থাকবে, চলতে থাকবে। তোমার হচ্ছে কি যতগুলো অফসেট থাকবে কিন্তু n+1 হবে, কি হবে, n+1 করতে হবে। এটা হচ্ছে মোট দূরত্ব, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, এল দ্বারা। তাহলে মোট দূরত্ব তোমাকে কি করতে হবে, গুণ। এই মোট দূরত্ব পাবা কিভাবে, তুমি যদি এদের মধ্যবর্তী দূরত্বকে কি বলছিলাম আমি, ডি বলছিলাম না, এর মধ্যবর্তী দূরত্বটা কি ছিল, ডি, আর ভাগ সংখ্যা কি ছিল, এন। তাহলে এল সমান আবার লেখা যায় কি, এল সমান লেখা যায় এন ইন্টু ডি। তাহলে এন ইন্টু ডি যদি গুণ করে দাও তাহলে এল পাচ্ছে কিন্তু। তাহলে এখানে সূত্রটা দাঁড়াইলো যে সমস্ত অফসেটের যোগফল এর গড়, সমস্ত অফসেটের গড় ইন্টু কি পাচ্ছ, মোট দৈর্ঘ্য, সমস্ত অফসেটের গড় ইন্টু মোট দৈর্ঘ্য। তাহলে এটা ছিল আমাদের কি গড় কোটি নিয়ম। তো এই ট্রপিজয়েডালের নিয়ম আমাদের 2 রকমের হয়ে থাকে, 2টা সূত্র মুখস্থ রাখতে হয়, মানে 2 ধরনের অঙ্ক আসে। প্রথমত তুমি সরাসরি মুখস্থ রাখবে একটা সূত্র, যে a ইকুয়াল ডি ইন্টু, তুমি খেয়াল রাখবা যে প্রথম অফসেট 0 ধরলাম প্লাস শেষ অফসেট n ডিভাইডেড 2। তাহলে দেখো প্রথম অফসেট
প্লাস শেষ অফসেট ডিভাইডেড 2 প্লাস এরপরে এগুলো ছাড়া কি কি অফসেট আছে, প্রথম অফসেটের পরে কি থাকবে 0 পরে থাকবে 1, তারপরে কি থাকবে 2, তারপরে কি থাকবে 3, তারপরে হচ্ছে 4 ডট 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 অফসেট n মাইনাস 1, মানে ভাগ সংখ্যা থেকে একটা অফসেট কি মান কম নিবা, ভাগ সংখ্যার সঙ্গে 1 বিয়োগ করে যেটা আসবে ওই অফসেটটা নিবা। এরপরে কি আসতেছে, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের সূত্র। তো ট্রপিজয়েডালের নিয়মটা হচ্ছে এই সূত্রের সাহায্যেই হয়, এই সূত্রটা প্রয়োগ করলে হচ্ছে ক্ষেত্রফলটা নিরূপণ হয়। তো এখানে কিছু কথা আছে যে তোমার এই সূত্রটা প্রয়োগ হবে তখনই যখন এদের প্রত্যেকটা অফসেটের মধ্যবর্তী দূরত্বটা কি হবে সমান। আমি তোমাকে যদি এটা বুঝাই, এইখানে এগুলো হচ্ছে অফসেট তাই না, তাহলে সত্যটা কি যে তোমার এদের যে কোটিদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কি হবে সমান হবে, এটাও ডি হলে এটাও ডি হবে, এটা 5 হলে এটাও কি হবে 5, এটাও কি হবে তোমার 5 হবে। তাহলে প্রত্যেক কোটির মধ্যবর্তী দূরত্বগুলো কি হচ্ছে সমান হচ্ছে, যখনই দূরত্বগুলো সমান হবে তখনই আমরা এই সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, ঠিক আছে। কিন্তু এখন দূরত্বগুলো যদি আলাদা হয়, ধরো এখানে এটা হইলো হচ্ছে আমার হচ্ছে 5, তাহলে এটা 10, এটা কত হইলো 15, তাহলে এটা d1 হলে d2 হবে, এটা কি হবে d3 যদি হয়, তাহলে তুমি কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবে। তো ট্রপিজয়েডালের ক্ষেত্রে এই ক্ষেত্রটাকে একটা ট্রাপিজিয়াম বিবেচনা করা হয়, কি হয় একটা ট্রাপিজিয়াম বিবেচনা করা হয়। তো ট্রাপিজিয়ামের সূত্রটা কি হয় আমাদের, যে ক্ষেত্রফল নির্ণয়ের ট্রাপিজিয়ামের জন্য ক্ষেত্রফল নির্ণয় করি সূত্র কি, যে তোমার দুটি সমান্তরাল বাহু, ধরো প্রথম এটা সমান্তরাল বাহু 1 নট ও 1 এর গড়, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের গড় ইনটু আমরা কি দিই উচ্চতা দেই না, উচ্চতা বলতে ডি দেই না, d1, এখানে উচ্চতাটা কি হচ্ছে d1 ধরতে হবে, ঠিক আছে। তাহলে দুটি সমান্তরাল বাহু 1 নট আর 1 এদের গড় ইনটু কি, এদের গড় ইনটু তোমার হচ্ছে দূরত্ব বা উচ্চতা যেটাই বলো তুমি। তো এখানে হচ্ছে কি হবে প্রতিটা ক্ষেত্রের জন্য তোমাকে আলাদা আলাদা করতে হবে। তাহলে দেখো যে এই সূত্র প্রয়োগ করে তুমি তো নির্ণয় করবে তাই না, তাহলে এটা কি প্রথম ক্ষেত্র না, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা কি 3 নাম্বার ক্ষেত্র, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে প্রথম ক্ষেত্রের জন্য যদি ক্ষেত্রফল a1 ধরো, ক্ষেত্রফল a1 তাহলে কিভাবে নির্ণয় করবা, প্রথমে যে অফসেট কি 1 নট প্লাস 1, দুইটা হচ্ছে কি তোমার দুইটা হচ্ছে কোটি, এদের কি গড় ইনটু দূরত্ব হচ্ছে কি d1। আবার দ্বিতীয় জন্য কি করবা, কিংবা o1 o2 এদের কি গড় ইনটু দূরত্ব কি d2। তাহলে তৃতীয় জন্য সেম এইভাবে চলতে থাকবে। তাহলে প্রত্যেকটা আলাদা ক্ষেত্রফল নির্ণয় করে তুমি কি করবা, এই ক্ষেত্রফলগুলো কি করে দিবা, মোট ক্ষেত্রফল সব যোগ করে দিবা। তাহলে কি হবে ক্ষেত্রফল 1, ক্ষেত্রফল 2, ক্ষেত্রফল কি আসবে 3, এভাবে আসতে থাকবে না, ক্ষেত্রফল কোন পর্যন্ত m পর্যন্ত আসবে, সবগুলো যোগ করলে মোট ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। এটা কখন হবে, যখন তোমার দূরত্বের পরিবর্তনটা হবে, মানে দূরত্বটা আলাদা হবে। তো এটা ছিল আমাদের কি ট্রপিজয়েডালের নিয়ম। তাহলে আমাদের হচ্ছে ট্রপিজয়েডালের নিয়মটা বুঝলাম। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা থেকে তোমার প্রশ্ন মাস্ট বি আসবে, ধরে নাও মনে করে চলে আসছে, তাহলে ওইটা হচ্ছে তোমার সিম্পসনের 1/3 নিয়ম। সিম্পসনের 1/3 নিয়মটা তোমাকে ভালো করে বুঝতে হবে, আর ওই টাইপের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তো আমরা হচ্ছে চলো সিম্পসনের নিয়মটা দেখি। সিম্পসনের 1/3 নিয়ম। তাহলে সিম্পসনের 1/3 নিয়ম অনুযায়ী যে আমাদের সূত্রটা দাঁড়ায়, সূত্রটা হচ্ছে যে a ইকুয়াল d/3 ইনটু প্রথম অফসেট প্লাস শেষ অফসেট প্লাস 4 ইনটু জোড় কোটি যতগুলো থাকবে, জোড় কোটির যোগফল, জোড় কোটিগুলো তুমি কি করবা যোগ করবা, প্লাস 2 ইনটু বিজোড় কোটিগুলোর যোগফল, কোটির যোগফল ঠিক আছে। তাহলে কি লিখলাম d/3 প্রথম অফসেট শেষ অফসেট প্লাস 4 ইনটু জোড় কোটিগুলোর যোগফল, 2 ইনটু বিজোড় কোটিগুলোর যোগফল। তাহলে তুমি দেখো যে তোমার ধরো কোটি হচ্ছে কি কি থাকতেছে, কোটি হচ্ছে 1 2 3 4 5 6 7 এইভাবে থাকে। তাহলে তুমি কি বসাবা, তো এখানে কিছু শর্ত আছে তোমার এই সিম্পসনের নিয়মের জন্য, একটি নিয়মের জন্য তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু শর্ত।
দুইটা সত্য খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো দুইটা সত্য কিভাবে কাজ করে দেখো। তুমি যদি এই জায়গায় তুমি নির্ণয় করতে চাও ক্ষেত্রফল, তাহলে কি করতে হবে, কোটিগুলো যোগ করবে। তাহলে তো এখানে যে সত্যটা কাজ করবে, প্রথম সত্য যে এটা হচ্ছে প্রথম কোটি, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এখানে সত্যটা হচ্ছে যে কোটির সংখ্যাগুলো তোমাকে রাখতে হবে বিজোড়। কোটির সংখ্যাগুলো যখনই তোমার চিত্রের মধ্যে বিজোড় পাবা, তখনই তুমি কি করবা, এই সূত্র প্রয়োগ করতে পারবা। কিন্তু আরেকটা সত্য, কোটির সংখ্যা বিজোড় থাকতে হবে, কিন্তু ভাগ সংখ্যা থাকতে হবে জোড়। তাহলে 1 নম্বর ভাগ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তাহলে এই সিম্পসনের এক তৃতীয়াংশ নিয়ম কি বলতেছে, যে তোমার এখানে যে ক্ষেত্রটা হবে, ক্ষেত্রফলটা হবে, যার তুমি যেই এরিয়াটা তুমি ক্ষেত্রফল নির্ণয় করবা, এই এরিয়ার কোটির সংখ্যাটা হবে বেজোড়, আর ভাগ সংখ্যাটা কি হতে হবে আমাদের জোড়। তবেই তুমি এই নিয়মের মাধ্যমে বা এই সূত্র প্রয়োগ করে ম্যাথটা সলভ করতে পারবা। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি ভাগ সংখ্যাটা এবার যদি বিজোড় আসে আর বা তোমার কোটির সংখ্যাগুলো জোড় আসে, তাহলে কি করবা? কোটির সংখ্যা যদি কি আসে, জোড় আসে, আর ভাগ সংখ্যাটা যদি বিজোড় চলে আসে, তাহলে তুমি কি করবা? আর ধরো এরকম করে দেখো চলে আসছে এখানে 6, তাহলে দেখো ভাগ সংখ্যা আসছে এবার 5, আর কোটির সংখ্যা হচ্ছে আমাদের কি 6। তাহলে কি করতে হবে? তো তোমাকে এই পর্যন্ত এই 5 থেকে যে কোটি, 1 থেকে 5 পর্যন্ত যে কোটি আছে, এই এরিয়ার জন্য তোমার ক্ষেত্রফলটা কি করতে হবে, এই জায়গাটার জন্য ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে এই সূত্রের মাধ্যমে। আর বাকি যে অংশটা আমাদের 6 পর্যন্ত, 5 থেকে 6 এর মধ্যবর্তী যে এরিয়া জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল কিভাবে করবা তুমি? ট্রপিজয়েডালের নিয়ম দিয়ে এই জায়গার অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে ওই সূত্র প্রয়োগ করে। আর তোমার কোটির সংখ্যা বেজোড় পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত তুমি এই সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারবা। করে তুমি কি করবা, এটা যোগ করে দিবা। যোগ করলে আমাদের হচ্ছে যে পুরো এরিয়াটার ক্ষেত্রফল চলে আসতেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে এই অধ্যায়ের বেসিক সম্পর্কিত যে ম্যাথগুলার সলভ নিয়ে। তো আমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।